আজকে গ্রুপ ডির পরীক্ষা হলো, ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি। এবং এটা বহু প্রতীক্ষিত পরীক্ষা আমি বলতেই পারি, কেননা পরীক্ষাটা বহুবার ডেট চেঞ্জেস হয়েছে। তারপরে কিন্তু আজকে গিয়ে ফাইনালি পরীক্ষাটা হলো। আজ 8ই মার্চ। আমি রাত্রিবেলা প্রায় 10টার পরে ভিডিওটা করছি, কেননা আমাদের যারা স্টুডেন্ট ছিল তাদের প্রত্যেকের নাম্বার আমি জেনে, এবং আমাদের যে বিভিন্ন গ্রুপ আছে সেই গ্রুপ, যেমন টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো রয়েছে আমাদের, সেই গ্রুপগুলো থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আজকে আমি বলতে চলেছি ফাইনাল কাট আপ কত যেতে পারে গ্রুপ ডির ক্ষেত্রে। তবে তারও আগে, ভিডিওটা শুরু করার আগে আমি বলে দেব যে যারা যারা আমার এই ভিডিওটি এই মুহূর্তে দেখছেন, প্রত্যেকে কোন কাস্টের আছেন, জেনারেল, এসসি, এসটি সেটা লিখবেন, সাথে কত আপনি স্কোর করেছেন তা লিখবেন। তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে কীরকম কাট আপ হতে পারে। আর অবশ্যই জোনটা লিখে দেবেন। যদি এসসি এসটি না লিখতে চান তাও অসুবিধা নেই, আমি ভিডিওতে আলাদা আলাদা করে বলছি, কিন্তু জোনটা অবশ্যই মেনশন করবেন, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে কোন জোনে কত কাট আপ যেতে পারে। আজকের পরীক্ষায় যারা 25 থেকে 35-এর মধ্যে আছেন তারা কিন্তু প্রত্যেকেই চাকরি পাওয়ার যোগ্য, এটা বলে আজকে আমি আমার ভিডিওটা শুরু করছি। আমি পরবর্তীতে কাট আপ নিয়ে আলোচনা করব, তবে আপনার কত স্কোর হচ্ছে আপনি কিন্তু জানাবেন। যারা 25 থেকে 35-এর মধ্যে আছেন তারা প্রত্যেকেই যোগ্য। এই কারণেই বলছি, যারা 25 আছেন বা 35-এর মধ্যে আছেন তারা যদি একটুখানি খাটেন, যে কোনো পরীক্ষায় কিন্তু তারা পাশ করতে পারেন। চলুন আজকের ভিডিওর পুরো কাট আপ নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করি। আচ্ছা, আমি কিছু কাগজপত্র নিয়ে বসেছি এখানে, যদিও এই কাগজটার ভ্যালু এই মুহূর্তে আপনাদের যারা ফ্রেশার্স আছেন, মানে 2016 সালের নন, তাদের কাছে খুব একটা গুরুত্বপূর্ণ নয়। 2016 যারা ছিল তাদের কাছে বরঞ্চ বেশি গুরুত্বপূর্ণ। চলুন আমি বিষয়গুলো একটু ব্যাখ্যা করি। গ্রুপ ডির মোট সিট রয়েছে 5000-এর কিছু বেশি, সামান্য কিছু। আমি 5000 ধরে এগোচ্ছি, অ্যাপ্রক্স ধরে নিচ্ছি, কেননা যেহেতু নেগেটিভ মার্কিং নেই, তাহলে একই নম্বরে অনেকে থাকতে পারেন। এবং সেই টাই ব্রেকারের কিন্তু বিভিন্ন নিয়ম আছে। প্রথম নিয়ম হচ্ছে, যার এজ বেশি হবে, অর্থাৎ বয়স বেশি হবে, তিনি ফার্স্টে সুযোগ পাবেন। এটাই হচ্ছে টাই ব্রেকারের ফার্স্ট নিয়ম। তারপরে আসে তার নামের আলফাবেটিক্যালি যে প্রথম নামটা হবে তিনি কিন্তু প্রথম সুযোগ পাবেন। আচ্ছা, 2016 সালে তথাকথিত কোনো অযোগ্য হিসাবে তিনি চিহ্নিত হননি, তবুও একটি রায়ে তাদের সকলের চাকরি গেছে। যেহেতু তারা চিহ্নিত হননি অযোগ্য বলে, তাদেরকে একটি অভিজ্ঞতার ভিত্তিতে নাম্বার দেওয়া হচ্ছে। গ্রুপ ডির ক্ষেত্রে এই নাম্বারটা রয়েছে 5। ফর্ম ফিলআপের সময় ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছিল যে এই নাম্বারটা তাদেরকে দেওয়া হবে অতিরিক্ত অভিজ্ঞতার ভিত্তিতে। এখন প্রশ্ন হচ্ছে, এই নাম্বারটা কারা পাবে? প্রথমে গ্রুপ ডির যারা ক্যান্ডিডেট আছে তারা যদি পায়, তাহলে সেই সংখ্যাটা দাঁড়াবে নিয়ার অ্যাবাউট 1800। আমি এক্স্যাক্ট ফিগারটা বলছি না, 1800 মতো ক্যান্ডিডেট রয়েছেন গ্রুপ ডিতে, যারা যোগ্য ক্যান্ডিডেট বা কোনোভাবে তাদের অযোগ্য প্রমাণ করা যায়নি, মানেই তারা যোগ্য আমার হিসাবে। তো সেই 1800 ক্যান্ডিডেট কিন্তু এই নাম্বারটা পাবেন। 800-900 এরকম ব্যাপার নেই, 1800 ক্যান্ডিডেট রয়েছে গ্রুপ ডির, যারা কিন্তু যোগ্য ক্যান্ডিডেট হিসাবে 2016-ই রয়েছেন এখনও পর্যন্ত। তাদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন নেই, সুতরাং এখনও পর্যন্ত তাদেরকে যোগ্য আমাকে বলতেই হবে। এবার যদি সিডি দুটো ক্ষেত্রেই অভিজ্ঞতার নাম্বার দেওয়া হয়, এখানে ফর্ম ফিলআপের সময় আমি একটু বিশ্লেষণ করে দিই। ফর্ম ফিলআপের সময় ফর্মে কিন্তু একটি শব্দ উল্লেখ ছিল, শব্দটার নাম ছিল সেমিলার। এই সেমিলার কথার অর্থ হচ্ছে, অর্থাৎ যে পোস্টে আপনি কাজ করেছেন সেই পোস্টেরই ভিত্তিতেই আপনি অভিজ্ঞতা পাবেন বলে আমার অন্তত মনে হয়েছে। আমি জানি না অন্য কার কী মনে হয়েছে, আমার মনে হয়েছে যে পোস্টে কাজ করতেন, কেউ যদি সিতে কাজ করতেন তিনি শুধুমাত্র সিতের জন্যই অভিজ্ঞতার নাম্বার পাবেন, কেউ যদি ডিতে চাকরি করতেন তাহলে ডি এর জন্যই অভিজ্ঞতার নাম্বার পাবেন। ঠিক আছে, সেই হিসাবে কিন্তু এটা রেডি করা হয়েছে। তো সেক্ষেত্রে আমার মনে হয়েছে যেটা, যে গ্রুপ ডির ক্যান্ডিডেটরা শুধুমাত্র গ্রুপ ডিতেই নাম্বার পাবেন, আর গ্রুপ সির ক্যান্ডিডেটরা শুধুমাত্র গ্রুপ সিতেই নাম্বার পাবেন। এটা আমার মনে হয়েছে, ব্যক্তিগত মত। আমি কিন্তু কারোর কোনো মতবোধ বা কোনো মতবাদ নিয়ে বিশ্লেষণ করতে বসিনি, আমি আমার মতবাদটা আপনাদেরকে শেয়ার করছি।
তো সেটা যদি আমি একটা সাইডে রেখে দিয়ে আমি যদি মনে করি সির ক্যান্ডিডেটরাও গ্রুপ ডিতে অভিজ্ঞতার নাম্বার পাবেন, ধরে নিচ্ছি আমি ধরে নিচ্ছি জাস্ট, তাহলে সংখ্যাটা গিয়ে দাঁড়াবে 3300 মতো, নিয়ার অ্যাবাউট 3300। আমি 3300ই ধরলাম। 3300 ক্যান্ডিডেট 2016 যারা যোগ্য আছেন তারা কিন্তু অভিজ্ঞতার ভিত্তিতে 5 নম্বর পেয়ে গেলেন। বাকি যা সিট আছে অর্থাৎ 5000-এর দ্বিগুণ যদি আমরা করি তাহলে 10,000 মতো আসন থাকছে। এই 10,000 মানে 7,000 কাছাকাছি, মানে 6,700, প্রায় 7,000 কিন্তু ফ্রেশার্সদের ডাকা হবে। এটা কিন্তু বোঝার আছে যে ফ্রেশার্সদের ডাকা হচ্ছে প্রায় 7,000 আসনে। তাহলে এবার কাট অফের বিষয়টা চলে আসবে, তাহলে স্যার কত কাট অফ হতে পারে? তো আজকের যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নটা কিন্তু মোটেই সহজ ছিল না, আমি আবারও বলছি মোটেই সহজ ছিল না। এমনকি গ্রুপ সি থেকে আজকের পরীক্ষার প্রশ্ন আমার মনে হয় একটু কঠিন হয়েছে। এটা আমার ব্যক্তিগত মতামত। আপনাদের কি মতামত আপনারা কমেন্টে কিন্তু জানাবেন যে আপনাদের প্রশ্নটা কি কঠিন লেগেছে না সোজাই লেগেছে, সেটা একটু জানিয়ে দেবেন। আচ্ছা, সেই হিসাবে আমি বিভিন্ন প্যারামিটারে আলোচনা করেছি আমার স্টুডেন্টদের সঙ্গে, বা আমার যারা গ্রুপে আছেন তাদের সঙ্গে আলোচনা করেছি। তাতে দুটো প্রশ্ন নিয়ে কনফিউশন তৈরি হয়েছে। আমি দুটো প্রশ্ন আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা হয়তো এতক্ষণে সবাই জেনে গেছেন, তাও একবার আমার বলে দেওয়া উচিত। একটা হচ্ছে একটা পয়েন্ট দেখিয়ে, ছবি দেখিয়ে বক্তব্য, সেখানে উত্তর মা হবে না মাসিমা হবে এই নিয়ে একটা কনফিউশন রয়েছে। সেকেন্ড হচ্ছে ওয়েবসাইটের একটি কোশ্চেন ছিল যে একটি ওয়েবসাইটের একটি পেজ থেকে অন্য পেজে যাওয়াকে কি বলে। তো অনেকে নেভিগেশন করেছেন বা অনেকে ব্রাউজার করেছেন, দুটো উত্তরেই প্রায় কাছাকাছি সঠিক বলে আমাদের সব কিছু যিনি জানান অর্থাৎ গুগল জানাচ্ছে। আর সেকেন্ডেরটা মাই বা মাসিমা, দুটো উত্তরই সঠিক, এখানে কনফিউশন করার কোনো জায়গা নেই। এবার এই দুটো বাদ দিয়ে আরেকটা প্রশ্ন নিয়ে কিন্তু আলোচনার জায়গা রয়েছে, সেটা হচ্ছে আপনাদের শাড়ি একটা প্রশ্ন ছিল, সম্ভবত বালুচুরি শাড়ি। বালুচুরি শাড়ি কোথায় বিখ্যাত? তো অনেকে বাঁকুড়া করেছেন, অবশ্যই ঠিক, বিষ্ণুপুর বালুচুরি শাড়ির জন্য বিখ্যাত। আবার মুর্শিদাবাদটাকেও কিন্তু বাদ দেওয়া যায় না। হ্যাঁ, তো সেইটা আমার একটু মনে হচ্ছে যেন কোথাও কনফিউশন তৈরি হচ্ছে। তবে আমাকে যদি ব্যক্তিগতভাবে 3টে প্রশ্নের উত্তর দিতে বলেন, আমি 3টে প্রশ্নের উত্তর সঠিক যেটা আমার মনে হয়েছে সেটা আমি বলছি আপনাদের। প্রথমটা হচ্ছে বাঁকুড়া হবে, বিষ্ণুপুরকেই আমি প্রেফার করেছি অ্যান্সারের জন্য। 2 নম্বর হচ্ছে এক ওয়েবসাইটের এক পেজ থেকে অন্য পেজে যাওয়াকে নেভিগেশন আমরা বলে থাকি সাধারণভাবে, সেইটা আমার মনে হয়েছে সঠিক। আর তৃতীয় প্রশ্ন হচ্ছে মা হবে উত্তর, কেননা তার একাধিক বোন থাকতে পারে অবশ্যই, কিন্তু প্রথমেই আমরা সিঙ্গেলেই কাউন্ট করব, সুতরাং মাটাকে আমরা মনে করছি আমি ব্যক্তিগতভাবে ঠিক। আমি আমার ব্যক্তিগত মতামত জানিয়েছি, আমি সঠিক অ্যান্সারকে যখন বেরোবে তখন দেখে নেবেন। তো মোটামুটি আমি 37 প্রশ্ন হিসাবে ঠিক করেছি, বা আমি 40 ধরে নিচ্ছি, এখানে 40টা প্রশ্নের এই 3টে প্রশ্নকে বাইরে রাখছি। বাইরে মানে আমি নাম্বার যোগ করছি 3টে প্রশ্নের দিয়েই আমি টোটাল বিষয়টা বলছি। আপনারা যারা 40-এ 40 পেয়েছেন ভাবছেন বা 39 পেয়েছেন ভাবছেন, তারা কখনোই কিন্তু 37 বা 38-এর বেশি নিজেদেরকে ভাববেন না, কারণ দুটো প্রশ্নের উত্তর কী হবে আমরা কেউ জানি না। তো দুটো প্রশ্নের উত্তর আগে আমরা জেনে নিই, একটু অপেক্ষা করতে হবে আমাদের, নিশ্চয়ই অ্যান্সার কী বেরোবে তো সেখানে আমরা দেখতে পাবো বলে আমি বিশ্বাস করি। তো আমার হিসাবে যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছেন তাদের কাট অফ যেতে পারে নিয়ার অ্যাবাউট 34 থেকে 38-এর মধ্যে। 34 থেকে 38-এর মধ্যে কাট অফ যেতে পারে জেনারেল ক্যান্ডিডেটদের। অনেকে বলবেন যে স্যার এত কম কাট অফ যাবে না, আমি বলেই দিচ্ছি যে এত কমই কাট অফ যেতে পারে। তার কারণ বিগত বছর আমরা যদি 2016-র দিকে তাকাই, 2016-র প্রশ্ন কিন্তু এর তুলনায় অনেক সোজা ছিল, এবং সেখানে কি হয়েছে আমরা সবাই জানি। তো তারপরেও সেই কাট অফ কিন্তু 39, 38, 37 হয়েছে 45-এ। তো এটা মনে রাখতে হবে, এবার সেটা 45 না, এবার 40-এ পরীক্ষা হচ্ছে। যারা 5 নম্বর পেয়েছে তাদের 3000 সিট আপনারা ছেড়ে দিন, বাকি 7000 নিয়ে ভাবুন না। 5000 সিটের মধ্যে 10,000 ছেলে মেয়েকে ডাকবে আমাদের ইন্টারভিউ বোর্ডের জন্য, তো তাদের 3000 আমরা দিয়ে দিলাম, বাকি 7000 তো ফ্রেশার্স আছে, তাদের হিসাবে আমরা বলছি। তো সেই হিসাবে 34 থেকে 38 হচ্ছে জেনারেল কাট অফ হতে পারে।
ওবিসি কাট আপ কিন্তু 32 থেকে 34-এর মধ্যে থাকবে বলেই আমি মনে করছি, হয়তো 33-34 থাকতে পারে, খুব একটা ডিফারেন্স 1 নম্বরের বা 2 নম্বরের বেশি হবে না। এসসির ক্ষেত্রেও একই বলবো, 31 থেকে 34-এর মধ্যে থাকতে পারে। আমার মনে হয় 31-32 হচ্ছে এসসির সেফ স্কোর। এসটির ক্ষেত্রে 30 থেকে 32-এর মধ্যে এসটি সম্প্রদায় যারা আছেন তারা কিন্তু পেতে পারেন 30 থেকে 32-এর মধ্যে। ইডাব্লিউএস এর ক্ষেত্রে বলবো একই, 30 থেকে 32-এর মধ্যেই যেতে পারে। তবে ইডাব্লিউ সংখ্যা কিন্তু অনেক বেড়ে গেছে এখন। লাস্ট যখন ফর্মটা ফিল আপ হচ্ছে সম্ভবত নভেম্বর মাসের দিকে আমার মনে হচ্ছে, যতদূর যখন ফর্মটা ফিল আপ হচ্ছে ততক্ষণে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে বেশ কিছু ইডাব্লিউএস এর ক্যান্ডিডেট কিন্তু তারা সার্টিফিকেট সংগ্রহ করে নিয়েছে, তাই ইডাব্লিউএস এর সংখ্যাটা অনেকটাই বেড়ে গেছে। তবে আমার মনে হয় না 30-32-এর বেশি তাদের ইডাব্লিউএস এর স্কোর হবে। পিএইচ ক্যান্ডিডেটদের স্কোর আমি এক্স্যাক্টলি বলতে পারছি না, কারণ পিএইচ ক্যান্ডিডেটদের কতগুলো সিট ছিল তা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, সেই জন্য আমি এই মুহূর্তে বলতে পারছি না, আমাকে ক্ষমা করবেন। আর প্রত্যেকটা যে কাট আপ আমি বললাম সেই কাট আপের থেকে 1 নম্বর করে অন্তত পক্ষে কম রাখবেন ফিমেল ক্যান্ডিডেটরা, কেননা ফিমেল ক্যান্ডিডেটদের জন্য কিন্তু আলাদা করে সিট আছে। সিটটাকে ভাগ করা হয়েছে মেল ফিমেল আর ফিমেল দিয়ে, তো সুতরাং ফিমেল ক্যান্ডিডেটদের 1 নম্বর করে অটোমেটিক্যালি কমবে বলে আমার বিশ্বাস। আর একবার বলে দিই তাহলে, জেনারেল ক্যান্ডিডেটের কাট আপ যেতে পারে 34 থেকে 38, ওবিসি যেতে পারে 32 থেকে 34, এসসিও যেতে পারে 32 থেকে 34-এর মধ্যে, এসটি সম্প্রদায়ের যারা আছেন তাদের ক্ষেত্রে যেতে পারে 30 থেকে 32-এর মধ্যে। আর ফিমেলদের প্রত্যেকটা ক্ষেত্রেই 1 নম্বর করে কম হবে। এই আমার বিশ্লেষণ। এতক্ষণ ধরে আপনারা আমার সঙ্গে ছিলেন, অসংখ্য ধন্যবাদ। অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আপনার কথা হয়েছে। আর একটা বিষয় এখানে বলে রাখি, ভিডিওর শেষ পর্যায়ে এসে এই কথাটা বলছি আমি, যে যদি আমার এই ভিডিওটা আপনাদের মনে হয় কোনো উপকারে লাগছে তাহলে অনুগ্রহ করে আমার এই ছোট্ট পরিবারের সঙ্গে থাকবেন, তাহলে আমার অন্তত ভিডিও করতে অনেক আগ্রহ বাড়বে। ভালো থাকবেন। এই রকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে লাইক করুন, কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করুন।